আমরা করি উন্নয়নটা মাঝখানে রেখে প্রকৃতিকে সাজাবার চেষ্টা করি, সেই প্রচেষ্টা আসলে কখনো সফল হবে না। আমার খুব ভালো লাগছে আপনাদের সামনে আসতে, কারণ সারাক্ষণ গুরু গম্ভীর মানুষদের সাথে কথা বলি তো, আপনাদের মাঝে আসলে নিজেকে একটু ইয়াং মনে হয়। তো মনে হয় যে এখনো আশা আছে, এখনো হারিয়ে যায়নি। কতগুলো বিষয়ে আপনারা কথা বলেছেন, জলাশয়, পাহাড়, আবর্জনা ব্যবস্থাপনা, প্লাস্টিক, এসব নিয়ে এখানে আমাদের কিছু অবস্থান আছে, কিছু কাজ আছে, সেগুলোর কথা বলি। আরেকটা কথা আপনারা বলেছেন যে আপনাদের এখানে একটা কোয়ালিশন হবে। আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটা বই ছিল যে বাঙালি কেন সংগঠন করতে পারে না, ওইটা একটু পড়ে নেওয়ার আমি আহ্বান জানাই। একটু পড়ে নিতে হবে, ওই ভুলগুলো যেন নতুন প্রজন্মের বাংলাদেশিরা আমরা না করি। একটু জলাশয় নিয়ে আসি। খুব দাবি হচ্ছে সব নদী পরিষ্কার করে ফেলতে হবে। একজন খুবই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, তিনি তার ফেসবুকে প্রায় আমাকে নিয়ে একটা পোস্ট লেখেন, আমি কতটা ব্যর্থ এটা বোঝাবার জন্য। উনি বলেন যে এই যে কিনা পলিথিন বন্ধ করতে পারলাম সুপার শপ, এটা যে কোনো একটা বাচ্চাও নাকি পারত। তো সেই বাচ্চাটা 54 বছরে জন্ম কেন হইলো না বুঝতে পারলাম না। যাই হোক, এখন আসেন একটু নদীতে। উনি বলেন যদি পারেন তো নদী একটা নীল পানি করে দেখান। দেখেন, এইসব হচ্ছে খুব গভীরে না যেয়ে কথাবার্তা। আমরা যখন ঢাকা শহরের 4টা নদীকে দূষণমুক্ত করার কথা বলে যাচ্ছি এবং উন্নয়ন সহযোগীরা এগিয়ে এসছে, তারা কিন্তু আমি বলবো ওনাদের নিজেদের যে প্রথাগত কাজের পদ্ধতি, তাদের যে আমলাতন্ত্র, আমাদের জোড়াজোড়িতে সেখান থেকে বেরিয়ে এসে বলতেছে ঠিক আছে যাও, তোমাকে আমরা একটা নদী পরিষ্কার করার টাকা দিব, সেটা হচ্ছে তুরাগ নদী। তো আমরা আশা করি যে খুব সহসাই তুরাগের কর্মপরিকল্পনাটা চূড়ান্ত হয়ে যাচ্ছে। এইটা আমরা আশা করি সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজটা শুরু করতে পারবো। এখন ইনশাআল্লাহ, এখন কেন আমরা বুড়িগঙ্গাটা ধরতে পারলাম না? আমি চাই রাজনৈতিক দলেরা এসে ওটা ধরুক, কারণ বুড়িগঙ্গার মাটিতে যে 5 থেকে 7 ফিট পলিথিন শপিং ব্যাগ, এইটা ওরা তুলে ব্যবস্থাপনাটা করুক, করার উচিত। তো আমরা তো তুরাগটা দেখিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। বুড়িগঙ্গাটার আমরা এমন অবস্থা করেছি যে এইটা যে কেউই হাত দিতে ভয় পায়। হ্যাঁ, এটার এই পলিথিন তুলবো, পলিথিন কোথায় রাখবো, সেটা কেমন করে আমরা আলটিমেট ডিসপোজাল করব, এইটার জন্য যে সময় দরকার, যে পরিকল্পনা দরকার, তার ব্যাপ্তি অনেক। ফলে আমরা তুরাগটা ইনশাআল্লাহ শুরু করব। বুড়িগঙ্গা, তুরাগ, বালু আর শীতলক্ষা, এই 4টা নদীরই কর্মপরিকল্পনা আমরা করছি। 4টা নদীরই আমরা পুরা বাজেট অ্যাসেসমেন্ট করছি এবং আমরা চেষ্টা করব, আমরা এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলেছি, ওয়ার্ল্ড ব্যাংক তুরাগে সাহায্য করবে বলে দিয়েছে, এডিবি তুরাগের সৌন্দর্য বর্ধনে সাহায্য করবে বলে দিয়েছে। আরেকটা হচ্ছে বাকি কয়টা হয়তো আগামী বছর জুনের আগে হবে না, তো আমরা কাজটা শেষ করে দিয়ে যাব। পরবর্তী সরকার এসে নিশ্চয়ই ইট উইল নট বি এনিথিং ডিফিকাল্ট ফর দেম অর নো এক্সট্রা ওয়ার্ক ফর দেম। ওনারা খালি উইল গেট ইনটু দ্য এগ্রিমেন্ট। আমরা বাকি কাজগুলো এগ্রিমেন্টে যাওয়ার, কে সাহায্য করবে, এগুলা করে দিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব। বাংলাদেশের 64টা জেলা থেকে 64টি নদী পরিষ্কার করার কর্মপরিকল্পনা আমরা এনেছি। 64টি নদীতে আমরা হাত দিতে পারবো না, আমাদের সময় নেই। ফলে 7টা ডিভিশনে 7টা নদীর কর্মপরিকল্পনা একেবারে বাজেট সহ চূড়ান্ত করা হচ্ছে। এগুলো আশা করি আমাদের নিজস্ব রিসোর্স থেকে, সেখানে লড়াই করতে হবে, কিন্তু আশা করি ব্যবস্থা করে দিয়ে যেতে পারবো কাজ শুরু করার। তার মধ্যে 2টা লবণদহ, 3টা লবণদহ, হাড়িধোয়া আর সুতা, এই 3টা যেটুকুন পারি আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকেই কাজটা শুরু করব। এই 7টা বাদেও কক্সবাজারের বাকখালী আমরা নিলাম, কয়টা হলো 8টা, আর ঢাকার 4টা 12টা। এই 12টার ব্যাপারে আমরা কর্মপরিকল্পনা, ফিনান্সিয়াল অ্যালোকেশন সবকিছু চূড়ান্ত করে কাজটা শুরু করার চেষ্টা করব। মনে রাখবেন, আমাদের দেয়া সর্বোচ্চ সময় যদি জুনও হয়, তাহলেও এই সরকারের বয়স কিন্তু 1 বছর 10 মাসও তখন হবে না। হ্যাঁ, তার মধ্যে এই কাজগুলো আমরা করব।
এবার আসেন পলিথিনে। হাত তুলবেন কিন্তু। বাজার করেন কয়জন মাঝে মধ্যে? সবাই দেখি বাজার করে। আচ্ছা, এবার হাত নামান। বাজারে যাওয়ার সময় বাসার থেকে একটা কাপড়ের, একদম সত্য কথা বলবেন, কাপড়ের বা পাটের ব্যাগ হাতে করে নিয়ে যান কয়জন? হাত তোলেন। এইবার হাতের সংখ্যা দেখেন কত কম। একটা কথা আপনারা বলেন, পরিবেশ হচ্ছে সরকারের দায়িত্ব, আপনাদের অধিকার। ইউ আর অ্যাবসলিউটলি রং দেয়ার। পরিবেশ হচ্ছে গণতন্ত্রের মতন। গণতন্ত্রে যেমন সবার দায়িত্ব থাকে, সবাই দায়িত্ব পালন না করলে সেটা অর্থবহ হবে না, পরিবেশও তাই। এবার বলেন, আগামী দিন থেকে বাজারে যাওয়ার সময় ব্যাকপ্যাক তো নেয়নি, সবসময় ব্যাকপ্যাকের মধ্যে একটা পাতলা কাপড়ের ব্যাগ বা একটা পাতলা চটের ব্যাগ নিয়ে বাজারে যাবেন কয়জন? অল হ্যান্ডস রেজড। প্লিজ চেঞ্জ ইউর হ্যাবিট। পরিবেশ উপদেষ্টা পারলো না পলিথিন বন্ধ করতে, তাহলে কি হলো? সে ব্যর্থ হইলো। পরিবেশ উপদেষ্টা পারলো পলিথিন বন্ধ করতে, তাহলে কি হলো? সে সফল হলো। পরিবেশ উপদেষ্টার ব্যর্থতাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি আপনার ভবিষ্যৎ নিরাপদ করাটা বেশি গুরুত্বপূর্ণ? কোনটা? আপনার ভবিষ্যৎ নিরাপদ করতে আপনি আর নিয়ে যাবেন না। আপনার আব্বা কি করতো? এখানে ববি হাজ্জাজ ভাই আছেন, আপনার আব্বা কি করতো? বাজার থেকে ব্যাগ নিয়ে যেত। আপনি শোনেননি কানে বলতে যে বাজারের ব্যাগটা দাও তো? শুনছেন তো? সেইটাই করবেন। এটা এমন কঠিন কিছু না, ঠিক আছে? এই কাজগুলো করতে হবে, পরিবেশ সকলের দায়িত্ব। আরেকটা কথা বলি, আপনারা পাহাড়ের কথা বলেছেন। পাহাড় কাটার বিরুদ্ধে একজন ডিসি আমাকে বলে যে ম্যাডাম আমার ভয় লাগে সকালবেলা ঘুম থেকে উঠতে, কারণ রাত 2:30টার সময় আপনি যে মেসেজটা পাঠিয়েছেন সকালে উঠে দেখি, আমি তো ঘুমাইছিলাম, আমি তো ওই মেসেজ দেখিনি। রাত 2:30টায় পাহাড় কাটারও কৌশল বদলায়। আগে দিনে কাটতো, এখন মাঝরাতে যখন সবাই ঘুমায় যায় তখন কাটা শুরু করে। সেখানে আমার স্পষ্ট নির্দেশনা হচ্ছে মালিকের বিরুদ্ধে মামলা দেন, শ্রমিকের বিরুদ্ধে মামলা দিয়েন না। কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত সেই সাহস জোগাড় করতে পারেনি। এবার এই ঈদের পরে আমার কাজ হবে, আমি বান্দরবনের লামায় যাব, কারণ লামায় পাহাড়ের পর পাহাড় কেটে ফেলতেছে। অন্যান্য জায়গায় পাহাড় কাটাটা কিন্তু কম্পারেটিভলি কমেছে। কেমন করে বুঝি? কারণ কৃষক ঘুমিয়ে থাকে রাতে, সকালে উঠে দেখে তার কৃষি জমির মাটি নাই। এই হচ্ছে বাংলাদেশ। এই দেশেই আমরা এত বছর যাবত করছি। কেন মাটি কোথায় চলে গেল? বিশেষ করে সাতকানিয়াতে এই ঘটনা ঘটতেছে। 40 ফিট করে মাটি নিয়ে চলে যাচ্ছে, কারণ ইট ভাটায় দিতে হবে। এখন যে আর দেদারসে পাহাড় কেটে দিতে পারতেছে না, পাহাড় কাটে একটা লাগাম টানা হয়েছে, কাজেই এবার তারা চলে গেছে হচ্ছে মাটি কৃষি জমির মধ্যে। মানে আমাদের হচ্ছে জাম্পিং ফ্রম ফ্রাই প্যান টু ফায়ার। মানে সমস্যার সমাধানে আমরা কেউ অভ্যস্ত না। এখন সেই কৃষি জমি সুরক্ষা আইনটা আমার জবে থেকে বেলা করি 1993 সাল থেকে, তবে থেকে শুনে আসতেছি এটা হবে, এইটা ইনশাল্লাহ করে দিয়ে যাব। যাতে এটা আমরা না, কৃষি মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, পরিবেশ মন্ত্রণালয় তার সাথে কাজ করছে। আর সরকারকে স্প্লিট করার সুযোগ নাই। সরকার এটা আমার ওটা তোমার বলার সুযোগ নাই। উই অল হ্যাভ টু ওয়ার্ক ইন আ টিম। এবার আসি একটু আবর্জনার জন্য আপনারা এজাজকে ধরবেন। ওইটা রুল হচ্ছে আমার কাজ, ব্যবস্থাপনা হচ্ছে তার কাজ। তাকে বলেন সে যতদিন আছে সে যেন একটা, এভাবে বলা হয়তো ঠিক না, মানে একটা অনেক বেশি অর্থবিত্ত সম্পন্ন লোকেরা থাকে তাদের এলাকায়, একটা আমাদের মতন মধ্যবিত্তরা থাকে তাদের এলাকায়, আর একটা যারা বাধ্য হয়ে ঢাকা শহরে থাকে তাদের এলাকায় 3টা পাইলট স্কিম করা হোক, উত্তর সিটি কর্পোরেশনে, দক্ষিণ সিটি কর্পোরেশনে। বর্জ্য যখন সিগ্রেগেটেড হবে, পচনশীল বর্জ্য নিয়ে সরকারি পর্যায়ে সার করা সম্ভব। সরকার শত কোটি টাকার খালি টিএসপি সার আনে, টিএসপি সারের সাথে ফলনের কোনো সম্পর্ক নাই। ওটা গাছটাকে দেখতে সুন্দর করে, হৃষ্টপুষ্ট করে। কৃষক অ্যাকচুয়ালি ওটার তার প্রয়োজন নাই, কিন্তু মনস্তত্ত্ব হয়ে গেছে। সরকার যখন সরকারি পর্যায়ে পচনশীল বর্জ্য নিয়ে প্রসেস করে অর্গানিক দেবে সার, আমি কিন্তু সব সার বন্ধের কথা বলছি না, সব কেমিক্যাল সার বন্ধের কথা বলছি না, তখন দেখা যাবে এই পচনশীল বর্জ্যের ভলিউম একেবারে কমে যাবে। তাহলে আপনার বর্জ্য অনেকটা কমে যাবে। আর প্লাস্টিকটা, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার থেকে আমরা সরে আসলে বর্জ্যের ভলিউম কমে যাবে।
আপনি যত ইচ্ছা তত বর্জ্য উৎপাদন করবেন আর সরকারকে বলবেন জায়গা দাও, আপনি গিয়ে থাকেন তো আমিন বাজারে, আপনি গিয়ে থাকেন তো মাতুয়াইলে। সেদিন কি একটা সিনেমা দেখা হচ্ছিল আমার বাসায়, ওই যে সেখানে দেখা হচ্ছিল যে একটা ভিলেন আর কি, সে জমি কিনবে, তো জমি গ্রামের লোক বিক্রি করবে না, কি করবে, আমাদের আমিন বাজার আর মাতুয়াইলের মতন গিয়ে ওখানে ময়লা ফেলে আগুন জ্বালিয়ে দেয়। সেই আগুনে মানুষের, আশেপাশে মানুষের লাং ক্যান্সার হচ্ছে। আমাদের মাতুয়াইলে এবং আমিন বাজারে আগুন লাগিয়ে মানুষের লাং ক্যান্সার করা হচ্ছে বাংলাদেশে। এটা কোনোদিনও গ্রহণযোগ্য না। ইট মাস্ট স্টপ ইমিডিয়েটলি, এবং সেজন্য সিগ্রেগেশনের কোনো বিকল্প নেই। এবার একটু আসি গাছ কাটা নিয়ে। ও তো একটা পরিসংখ্যান দিল, আমার পানি উন্নয়ন বোর্ড একটা বাঁধ মেরামত করবে, সে গাছ কেটে ফেলবে। আমি বললাম নাথিং ডুইং, গাছ তো কাটতে দিব না। এইবার যে দেখে আসো যে গাছ না কাইটে কেমনে করতে পারো। এখন আমার ভয়ে একটা কাজ করা আর সত্যি এটাকে মূল্যবোধ হিসেবে গ্রহণ করে আরেকটা কাজ করা হচ্ছে দুটা ভিন্ন জিনিস। এইটাকে আমাদের রাস্তা করি এতটুকুন, তারপর ওটার পাশে সুন্দর সুন্দর গাছ লাগাই, গাছগুলো 20-30 বছরে বড় হয়ে যায়, মানুষের একটা মায়া পড়ে যায়। তারপরে সরকারের মনে হয় এবার ওটাকে 4 লেন করব, তখন সবগুলো গাছ কেটে ফেলে। যখন 2 লেন গাছ করে, রাস্তা করে, তখনই যদি মনে করা হয় যে এই রাস্তাটা পরবর্তীতে আমরা 4 লেন করব, তাহলে তখনই তো একবারই তো জমি গ্রহণ হয়ে যায়। ওই 4 লেনের পাশেই গাছগুলো লাগান, তাইলে বাকি জায়গাটুকুনে ঘাস লাগিয়ে দেন, তাহলে যখন রাস্তা সম্প্রসারণ করবেন পুরনো গাছগুলো আর কাটার প্রয়োজন হবে না। একটা দেশে মানুষের সাথে গাছের একটা সম্পর্ক থাকবে না, তার একটা মায়া থাকবে না, সেই মায়াটাই হচ্ছে আমার আসল ভরসার জায়গা। এদেশের মানুষ আসলে গাছ কাটতে দিতে চায় না, জায়গায় জায়গায় সে প্রতিবাদ করে, কারণ সে গাছটাকে ভালোবাসে। গাছ নিয়ে 2টা গুরুত্বপূর্ণ কথা বলি। একটা কথা হচ্ছে যে আজকে ঢাকা মেডিকেলে একটা নিম গাছ পড়ে গেছে। এই আবার আপনি দেখবেন যে পুরাতন গণভবন যেখানে একটা জাদুঘর হচ্ছে, তার সামনেও একটা গাছ পড়ে গেছে। সেই গাছটাকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে তোলার, কিন্তু তোলা যাচ্ছে না, কারণ ওর মাত্র একটু গোড়া লেগে আছে। তো আমরা চেষ্টা করছি যে ওই জাদুঘরের ডিজাইনটা এমন ভাবে করা যায় কিনা যে ওই গাছটা আমরা রাখতে পারি। ওইটার ব্যাপারে কথা দিচ্ছি না, সফল হতে পারবো কিনা জানি না। নিম গাছটার ব্যাপারে দেখেন, আজকে সকাল থেকে বন বিভাগ ওইখানে কাজ করছে, এবং ঢাকা মেডিকেলের স্বাস্থ্য উপদেষ্টা এবং বিশেষ সহকারীকে জানানোর পরেই ওনারা বলেছেন আপা আমরা গাছটা কাটবো না, আপনি বন বিভাগ থেকে লোক পাঠান। এই প্রচেষ্টাও তো বাংলাদেশে কোনোদিন আগে দেখেন নাই, দেখেছেন? এই যে খবরটা আমি পেলাম, এই খবরটা আমাকে কে দিল বলেন? এই খবরটা আপনাদের মতন একটা তরুণ, নয়ন তার নাম, সে আমাকে এই খবরটা দিয়েছে। এখানেই হচ্ছে তারুণ্যের একটা বিষয়। আপনি যেভাবে জিনিসটা দেখেন আমি সেভাবে কিন্তু দেখি না। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছকে আমরা নিষিদ্ধ করে দিয়েছি। এটা শুধু পরিবেশ মন্ত্রণালয় করেনি, কৃষি মন্ত্রণালয় করেছে, কারণ নার্সারিগুলোর লাইসেন্স দেয় হচ্ছে কৃষি মন্ত্রণালয়। এই শুরু হইলো কুতর্ক। এটা কি বৈজ্ঞানিক ভিত্তিতে করছেন? ইউক্যালিপটাসের নিচে আন্ডারগ্রোথ হয় না? বাংলাদেশে বিজ্ঞান বলে কিছু নাই। এখন যদি আপনি ইউক্যালিপটাসের নিচে আসলে জলাশয় শুকিয়ে যায় কিনা ওটা অ্যাসেসমেন্ট চান, সেই অ্যাসেসমেন্ট লাগবে 5 বছর। আপনি তো অ্যাসেসমেন্ট করবেন, ইউক্যালিপটাস এবং আকাশমণি যারা বিক্রি করে গাছ লাগায় তারা আবার একটা কাউন্টার অ্যাসেসমেন্ট নিয়ে আসবে, বুঝছেন? এটা আমরা কেন বন্ধ করলাম? আপনি কোনোদিন কোনো আকাশমণি গাছে কোনো পাখি দেখেছেন? ইউক্যালিপটাস গাছে কোনো পাখি দেখেছেন? ইউক্যালিপটাস গাছে 2টা পাখি বসে, কাক আর শালিক, আর কোনো পাখি বসে না। বাংলাদেশে শেষ পর্যন্ত আমরা যেভাবে চলছি ওভাবে চললে বলে না কাক বা কাউয়াই থাকবে, আমরা আর ভালো পাখি বাংলাদেশে কোনোদিন আনতে পারবো না। এই কথাটা প্রতীকী অর্থেও আপনারা নিতে পারেন। এবার একটু আসি, এই কাজটা কিন্তু আমরা করে দিয়েছি। বায়ু দূষণ বেইজিং এর মতন একটা দেশে 5 বছরে 35% কমাতে পেরেছে। তাও আমরা 2টা বড় কাজ, 3টা বড় কাজ হাতে নিয়েছি। একটা বড় কাজ হচ্ছে ঢাকা শহরে নো সয়েল। হ্যাঁ, এইটা খুব চেষ্টা করলাম এজাজের সাথে আমি কাজটা করতে, ও আমাকে ঢুকতেই দিচ্ছে না। কিন্তু আমরা যদি দেখি জুন মাস পর্যন্ত ওরা গাছ না লাগিয়েছে, আমি বন বিভাগকে দিয়ে কি একটা আইভি লতা নাকি ওটা লাগিয়ে দেব। আপনারা যেখানে যেখানে আপনাদের বাসায়, আপনাদের বাসার সামনে যেখানে খালি মাটি দেখবেন, আপনিও সেইখানে আইভি লতা লাগাই দেবেন, যাতে করে আর জিরো সয়েল না থাকে, তাহলে ধুলা উঠবে কম।
2 নাম্বার হচ্ছে যে আমরা উন্মুক্ত ভাবে নির্মাণ সামগ্রী যাতে রাখতে না পারে তার বিরুদ্ধে অভিযানটা শুরু করে দিয়েছি। আর আনফিট ভেহিকেলের বিরুদ্ধে ব্যবস্থা শুরু করেছি। আমরা বিশ্ব ব্যাংক থেকে 250টা ইলেকট্রিক ভেহিকেল কেনার সাহায্যটা পাবো। পুরনো বাসগুলোর বিরুদ্ধে, আনফিট বাসগুলোর বিরুদ্ধে আমরা কাজ শুরু করেছি। জুন থেকে একদম সর্বশক্তি প্রয়োগ করে এই অভিযানটা চলবে। 3 নাম্বার হচ্ছে আমরা ঢাকার আশপাশটাতে নো ব্রিকফিল্ড জোন ঘোষণা করতে যাচ্ছি। সেইখানে আমাদের রাজনৈতিক সাহায্য লাগবে। তখন আপনারা এসে বললেন না যে ইট কোথায় পাবে, দূষণ নিয়ন্ত্রণ করে জিগজ্যাগ দেন, এগুলো কিছু হয় না যে সেটা তো দেখতেই পাচ্ছেন। আর ইটভাটা থেকে দেশের যায়, তার থেকে বহু টাকা আপনি সেভ করতে পারবেন মানুষকে যদি আপনি বায়ু দূষণ থেকে বাঁচাতে পারবেন। এবং চতুর্থ হচ্ছে আমার বিনীত আবেদন, দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, দয়া করে ময়লা পোড়াবেন না। ইউ আর গিভিং extremely polluted, additionally polluted air to the people, যেটা ইনহেল করলে লাং ক্যান্সার হবেই হবে, এটা থেকে কোনো মুক্তি নেই, এটা করা যাবে না। এবার একটু আসি যে আপনাদের ব্যাপারে, সংগঠনের ব্যাপারে একটু বলি। একটা কথা হচ্ছে কি, সৎ থাকা, নিজের কাছে নিজে সৎ থাকবেন। খালি টাকা পয়সা না নিলেই মানুষ সৎ হয় না। আপনি একটা সরকারি চাকরি করেন, মাস শেষে বেতন নেন, আপনার কাজ হচ্ছে নদী ভাঙন ঠেকানো, সরকার আপনাকে অত টাকা দিতে পারে না। নদী যখন ভাঙে মানুষটার পাশে গিয়ে তো দাঁড়াইতে পারেন, বলতে তো পারেন যে আমি এই পরিকল্পনাটা করেছি, হেড অফিসে পাঠিয়েছি, এবার পারলাম না, পরের বার পারবো। সেটাও যদি না করি, এটা কেমন সততা হইল? নিজের কাছে নিজে সৎ থাকবেন। তরুণ নেতৃত্বের ব্যাপারে যেন আর্থিক অসততার অভিযোগ কেউ তুলতে না পারে। আমাদের কিন্তু একজন রাষ্ট্রপতি ছিলেন, তার বিরুদ্ধে যত রকম সমালোচনা আপনি করেন, একটা টাকা নিয়েছে, আত্মীয় স্বজনকে ফেভার করেছে, এইরকম কথা কিন্তু শত্রুও বলতে পারবে না। রাজনৈতিক সমালোচনা হতেই পারে, ওটা বিষয় না। কাজে সৎ থাকবেন, সৎ থাকলে 50 ভাগ সমস্যার ওইখানেই সমাধান হয়ে যায়। আরেকটা হচ্ছে আত্মত্যাগ করবেন। আমি তো জানি কয়দিন পরে আপনাকে কেন ডায়াসে উঠাইলো, ওকে কেন উঠাইলো না, এই নিয়ে আপনারা ঝগড়া করবেন। যদি নতুন বাংলাদেশ গড়তে চান, চেয়ারের জন্য মোহ করে করবেন না। আত্মত্যাগ না থাকলে, আত্মত্যাগ না করে কোন নেতা ইতিহাসের নাম করে নিয়েছে আমাকে বলেন? চে গুয়েভারা আত্মত্যাগ না করে নাম করে নিয়েছে? করে নাই। আমি দায়িত্বে যাব, গাড়ি পাবো, মিন্টু রোডে বাসা পাবো, একটা করে প্লট পাবো, বালু পাথরের ব্যবসা পাবো, কোরবানির হাটের ব্যবসা পাবো, জলাশয় পাবো, এই সমস্ত নিয়ে কেউ কোনোদিন জনপ্রিয় নেতা হবে না। হ্যাঁ, নেতা হবে, কিন্তু জনপ্রিয় নেতা হইতে পারবে না। জনপ্রিয় নেতা হইতে গেলে আত্মত্যাগটা করতে হবে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আর চেয়ারের জন্য কে আগে গেল, কে পরে গেল, এই নিয়ে অশান্তি শুরু হয়ে যায়। অনাবশ্যকীয় অবিশ্বাসের বীজ বপন করা হয়, সম্পূর্ণ অনাবশ্যক, ভিত্তিহীন ভাবে সন্দেহের বীজ বপন করা হয়। এইটা করা যাবে না। এটা যখনই এই ধরনের সন্দেহের বীজ বপন করা হবে, তখনই বুঝতে হবে এটা ব্যক্তি স্বার্থে এবং গোষ্ঠী স্বার্থে করা হচ্ছে। তখন কিন্তু আর জনস্বার্থে উপেক্ষিত থাকবে। আরেকটা কথা হচ্ছে পারসিস্টেন্স। যা বলবেন বলতে থাকবেন, পরিস্থিতি যতই বিরূপ হোক না কেন, ফোকাসটা হারানো যাবে না। সোশ্যাল মিডিয়া এমন একটা বিষয় হয়েছে, এই 1 মিনিট কি আমাকে দিয়ে শোনা আজকে? ঠিক আছে, আচ্ছা, এই যে তোমরা মিডিয়ার কথা বলি, আমি তো নিজের সম্পর্কে অনেক কিছু আবিষ্কার করি, যার সাথে আমার কোনো সম্পর্ক নাই সেটাও আবিষ্কার করি। তো এইরকম সোশ্যাল মিডিয়াতে জেনে না জেনে কোনো পোস্ট দেওয়া যাবে না, জেনে তারপরে পোস্ট দিতে হবে, কারণ এটা ম্যাটার করে। তো অনেক মানুষ এটা শোনে। তো হ্যাঁ, মিডিয়া সারাক্ষণই নেতিবাচক যদি প্রচারে থাকে, আমরা সাহস পাবো কোথা থেকে? প্রথম প্রশ্ন আমাকে, আপা পলিথিন কি বন্ধ হলো? এটা জানি আমি যেন বাধ্যই উত্তরটা দিতে, যে না, প্রশ্নটা তো এরকমও করা যায় যে আপা সুপার শপে তো বন্ধ হয়েছে, কাঁচা বাজারে কবে বন্ধ করবেন? হ্যাঁ, এই প্রশ্নটা আমাকে করবে না। এখন
যখন সুপার শপে বন্ধ হয়েছে এই কথাটা বলা হয়, কাঁচা বাজারে গিয়ে কিন্তু একটা প্রভাব পড়ে। কাঁচা বাজার তখন ভাববে যে আরে ওরা তো বন্ধ করে দিয়েছে, তার মানে আমাকেও বন্ধ করতে হবে। এইটা প্রশ্ন করা হয় না, প্রশ্নটাই সবসময় হচ্ছে নেতিবাচক একটা প্রশ্ন করা হয়। নেতিবাচকতা দিয়ে দেশকে ইতিবাচক লাইনে কেমন করে নেবেন? আপনার মনস্তত্ত্বই যদি নেতিবাচক হয়, কিছুই হচ্ছে না, কিছুই হবে না, এটাই যদি হয় কথা, তাইলে আর আমরা দেশকে আগাবো কেমন করে? এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা হচ্ছে আপনাদের সঙ্গ, এই কোয়ালিশনে যেন নারী থাকে, নারীর সমান অধিকার আপনারা নিশ্চিত করবেন। আপনারা নিশ্চিত না করলে নারীর সমান অধিকারের বিরুদ্ধে যারা থাকে তারা কিন্তু কোনোদিনও, তাদের বিরুদ্ধে আপনারা সবসময় দুর্বল থাকবেন। এবার একটু আসি মিথ্যাটা না বলা। আমি যেরকম দেখি, ধরেন আমি একটা কমিটি করলাম, এই কমিটিতে এই 5 জনকে নিলাম, উনি বাদ পড়লেন, সাথে সাথে উনার ফেসবুক পোস্টিং এমন নেগেটিভ হয়ে গেল মন্ত্রণালয়ের কাজকর্ম নিয়ে। এটা কিন্তু এই প্রজন্মের মধ্যেও আমি দেখি, এটা কিন্তু বাবা হইতে পারবে না। হ্যাঁ, আপনি যদি দেখেন যে আপনি পারছেন না, সরে যান, কিন্তু সংগঠনটার ক্ষতি করেন না। এবার আরেকটা কথা বলি যে আমার কাছে দুটো হচ্ছে আসার জায়গা। একটা হচ্ছে মানুষ দোষ করি আর না করি, দোষ খুঁজতেই থাকে। হ্যাঁ, এটা ভালো, একদিকে ভালো, কিন্তু ইউ হ্যাভ টু অলসো এঙ্গেজ। আরেকটা হচ্ছে যেমন আমাদের কামরুজ্জামান ভাই, বাতাস সবচেয়ে দূষিত। কামরুজ্জামান ভাই যদি একটু বলতো যে আজকে বৃহস্পতিবার, বাতাসটা 2 ঘন্টার জন্য সবচেয়ে দূষিত, এটা বলবে না, বাতাস সবচেয়ে দূষিত এমন ভাবে বলে যে মনে হয় আর নিঃশ্বাসই নিব না আজকে। হ্যাঁ, তা হবে না। আবার ধরেন অনেক সমস্যার সময় গরম লাগলে এয়ার কন্ডিশনার লাগান না, কিন্তু যদি বলি এয়ার পিউরিফায়ার লাগান, ওই শুরু করে দেন, তাইলে গরিবের কি হবে? গরিব তো এয়ার পিউরিফায়ার লাগাতে পারবে না। গরিবরা যারা বেশিরভাগই গ্রামে থাকে তারা এয়ার পিউরিফায়ার লাগেও না, তাদের প্রচুর গাছগাছালি আছে। তবে আমাদেরকেও নিজেদের, হর্ন, আপনি হর্ন, আপনার আজকে যে কয়জন আছেন বলেন তো, কয়জন নিজেদের গাড়িকে বলছেন হর্ন না বাজাইতে? বলেন তো, দেখেন মাত্র 5টা হাত। গাড়ি যে গাড়িতে চড়েন, বাসে চড়েন না? বাসে চড়েন তো, বাসে কেউ সিগারেট খেলে তো বাধা দেন না? উঠে ড্রাইভারকে বলবেন যে মামা হর্ন বাজিয়েন না, ওর কানে কথাটা ঢুকাতে হবে, কারণ 54 বছর তো খালি হর্নই বাজাইলাম, তখন হর্ন বাজাবো না, এটা নিজেরা প্র্যাকটিস করা শুরু করি। এবং হর্ন না বাজিয়ে ঢাকা শহরে গাড়ি চালানো যে সম্ভব, এটা আমি জানি, আর ববি হাজ্জাজ ভাই জানে, উনিও হাত তুলছে, ওনার গাড়ি হর্ন বাজায় না। হ্যাঁ, তো হর্নটা বাজানো যাবে না, নিজেরা এই প্র্যাকটিসটা করি। আমার দ্বিতীয় আসার জায়গাটা হচ্ছে কি জানেন? ইউথ। দেখেন, আমরা আশাই হারিয়ে ফেলেছিলাম যে কোনোদিন চরম স্বৈরাচার, নিপীড়নমূলক, কর্তৃত্বপরায়ণ একটা শাসন ব্যবস্থা থেকে আমরা মুক্তি পাবো। এই মুক্তি পেলেই থিংস উইল নট ফল ইনটু প্লেস অটোমেটিক্যালি। মুক্তি পেলে সবকিছু দেশে ঠিক হয়ে যাবে তা না, কারণ সে তো সিস্টেম গড়ে দিয়ে গেছে জায়গায় জায়গায়। সেই সিস্টেম তো নানানভাবে ব্লক তৈরি করবে, প্লাস সুযোগ সন্ধানী স্বার্থান্বেষী মহল তো আছেই। সো ইট উইল টেক টাইম। এই আপস অ্যান্ড ডাউনস হবে, টার্বুলেন্স হবে, কিন্তু তরুণেরা যেভাবে করে ওই রাহুগ্রাস থেকে আমাদেরকে মুক্ত করে দিয়ে গেছে, তখন কেন মুক্ত করতে পারছিলেন জানেন? নির্ভীক ছিলেন, জীবনের মায়া করেন নাই, স্বার্থের কথা ভাবেন নাই। তারপরে যখন পট পরিবর্তন হলো, নানান স্বার্থের হিসাব নিকাশ চলে আসলো। তো ওই স্বার্থের হিসাব নিকাশটা আনা যাবে না। ওই নির্ভীক চিত্তেই কথা বলবেন, নির্ভীক চিত্তেই এগিয়ে আসবেন। পরিবর্তন যদি এই দেশে হয়, আপনাদের হাত ধরেই হবে। এবং লাস্ট কথা হচ্ছে আমার, জলবায়ু পরিবর্তনে যখন আন্তর্জাতিক সম্মেলন হয়, তখন মার্কিন রাষ্ট্রপতি কি কথা বললেন সেইটা নিয়ে যত আগ্রহ থাকে, গ্রেটা থুনবার্গ কি বলল সেটা নিয়েও একই রকম আগ্রহ থাকে। গ্রেটা থুনবার্গ, সে কোনো টাকা পয়সা গ্রহণ করে নাই, সে বিমানে উঠে সম্মেলনে যায় না, সে আত্মত্যাগ করেছে। সেই জন্য তার কথাটা গুরুত্ব পেয়েছে, সে নিজের সততা প্রমাণ করেছে। আর আমি যদি সৎ থাকি, সারাদিন টিভি টক শোতে গিয়ে বললে আমার নামে বদনাম করলে লাভ আছে নাকি?
ওগুলো উল্টো যদি আমার নামে বদনাম করে তখন তার ব্যাপারেই একটা প্রশ্ন উত্তর উঠবে যে উনি কোথা থেকে অসৎ হলো, এটা তো কোনোদিন আমরা মানলাম না। ইউ নো হোয়াট আই মিন? সো আপনারা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েন না, দেশের জন্য আপনাদের জেনারেশনটা মানসিক প্রস্তুতি নিয়ে নেন যে দেশের জন্য আমরা আত্মত্যাগ করব। আত্মত্যাগ মানে না খেয়ে থাকা না, আত্মত্যাগ মানে সুন্দর জামা না পরা না, আত্মত্যাগ মানে হচ্ছে স্বার্থের দ্বন্দ্বে জড়িয়ে না পড়া। তো এই দুটো আসার জায়গার কথা বলি। আরেকটা কথা আছে, হাবিব কোথায়? ও তো কোনোদিন আমাকে কোনো ভালো প্রশ্ন করে নাই, ও অলওয়েজ আমাকে কঠিন কঠিন প্রশ্ন করে, এবং ও আমি যাই পরিবেশ নিয়ে কাজ করতে সে গিয়ে একটা রাজনৈতিক প্রশ্ন করবে। আমার তো আর মানসিক প্রস্তুতি থাকে না, আমি হয়তো ভিতরে যে আসে সৎ কথাটাই বলে ফেলি, তারপরে তো মোটামুটি একটা রোষের মধ্যে পড়ি। তো হাবিবদেরকে অনেক দিন যাবত দেখেছি তারা কাজ করে যাচ্ছে, দে অ্যাকচুয়ালি মিন বিজনেস। হ্যাঁ, তো আজকে এই আয়োজনটা খুব ভালো লাগলো, এই একটা পজিটিভ এনার্জি নিয়ে পরের কাজগুলোতে যাব। আমি এখানকার যারা নেতৃত্ব দিয়েছেন, যারা স্পন্সর করেছেন, অনেক প্রতিষ্ঠান, সকলের নাম পড়লাম না। আমি বাংলাদেশ ইউথ ক্লাইমেট কোয়ালিশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের যাত্রা শুভ হোক, সফল হোক, নতুন বাংলাদেশ গড়ার পথে আপনাদের অবদান এমন হোক যে জাতি যেন যুগ যুগ ধরে সেটা স্মরণ রাখে। ধন্যবাদ।